স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে দর্শক দেখছি নিউজ 24। রাজনীতিতে এই সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যদি বলি, আজকের দিনের ঘটনায় যদি বলি যে গণমাধ্যমে যে খবর এসেছে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের লন্ডনে যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল তার জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার আদেশ দিয়েছেন, কিন্তু গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত, আজকে বিভিন্ন গণমাধ্যমে আসছে সেই খবর। এ বিষয়ে এছাড়া যদি সম্প্রতি কিছু তথ্য তুলে ধরি বিএনপির নির্বাচিত 6 সংসদ সদস্য তারা শপথ নেবেন কিনা, তারা বিভিন্নভাবে বলেছেন। নিউজ 24-কেও 2জন সংসদ সদস্য, তাদের নির্বাচিত সদস্য বলেছেন যে এলাকার জনগণের চাপ রয়েছে তাদের উপর যে তারা যেন সংসদে যায়, কিন্তু বিএনপির নীতি নির্ধারণ পর্যায় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা এছাড়াও রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চাই। 4 জন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর এম আতাউর রহমান, রয়েছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এবং রয়েছেন রাজনীতি বিশ্লেষক এবং সাপ্তাহিক বাংলা বিচিত্রা সম্পাদক সুভাষ সিংহ রায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি ডক্টর আতাউর রহমান আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। কয়েকটা বিষয় একটু উল্লেখ করেছি, যদি ইন্ট্রোডাকশনটা একটু তুলে ধরেন, যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরেন, আমি একে একে অন্য আলোচনায় আসবো। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মনে করি যে এই যে বাংলাদেশের যে রাজনীতি, এর যদি গতি এবং প্রবাহ আমরা দেখি, আজকে কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে একটা আমরা গতিহীন রাজনীতি এবং একটা ডেড এন্ডে চলে এসছে, যেখানে মূল সমস্যাটা হলো আন্তর্দলীয়। একটা হচ্ছে দল ব্যবস্থাটা আমাদের গড়ে উঠতে পারে নাই সঠিকভাবে, আর আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটাও অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে। যদিও রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই সরকারের অধীনে বিগত 10 বছরে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি লাভ করেছে, সামাজিক আপলিফ্ট বা উন্নতিতেও আমরা অনেক এগিয়েছি, কিন্তু রাজনৈতিক উন্নয়ন যেটাকে বলা হয়, যেখানে দল প্রণিধানযোগ্য রাজনৈতিক দলগুলো, সেগুলোর কিন্তু আমরা দেখছি না যে সে ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক এবং একটা ক্রিয়েটিভ বা সৃজনশীল দিকে চলে গেছে। আজকে আমরা দেখছি যে একটা এই যে এক দল, বিশেষ করে অপোজিশন বিএনপির, আমরা দেখছি যে একটা অত্যন্ত নেতৃত্বহীন অবস্থায় আছে এবং দিশেহারা, কিছুটা বিলিগার্ড আমরা বলি, যে কি করতে হবে বুঝতে পারছে না। আরেকটা দিক হচ্ছে যে অন্য দিকটা যদি আমরা দেখি, যে সরকার দলীয় যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা টানা 15 বছর 10 বছর এবং এখন 15 বছরে ইলেকশনের মাধ্যমে 11 দিকে যাচ্ছে, তারা কিন্তু এককভাবে তাদের দল ব্যবস্থা গড়ে তুলছে। এবং আজকেও আমি দেখলাম প্রধানমন্ত্রী বলছে যে তৃণমূল পর্যায়ে আমাদেরকে শক্তিশালী হতে হবে। তিনি বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি, বেড়েছে। হ্যাঁ, কমেনি, হ্যাঁ, তার ক্ষমতা থাকলেও। সুতরাং তারপরেও তারা, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে এই যে ওয়ান পার্টি ডেমোক্রেসি, গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের হয়তো স্ট্রাকচারালি ঠিক আছে, কিন্তু একটা ওয়ান পার্টি ডেমোক্রেসির দিকে এটা একটা কন্ট্রাডিকশন, বাট সেদিকে আমরা যাচ্ছি। আপনি বলছিলেন যে দিশেহারা, অনেকটা দিশেহারা অবস্থা বিএনপি। তো বিএনপি দীর্ঘদিন তারাও ক্ষমতায় ছিল, বড় রাজনৈতিক দল, কিন্তু এই অবস্থাটা তাহলে কেন হলো, একটু সংক্ষেপে যদি এটাও একটু বলেন। কারণ হচ্ছে যে আমি যদি দেখি, আপনি এই কথাটা খুবই তাড়াতাড়ি বলতে, কারণ এখানে সবাই আমার অত্যন্ত প্রিয় এবং ছাত্র আফজাল সাহেব ছাড়া বাকি 2জন উনি, এবং আমি তো বিগত 40 বছর ধরে রাজনীতির অঙ্গনে, ক্ষমতার করিডোরে সব জায়গায় বিচরণ করে। আজকে আমি দেখছি যে এই অবস্থাটা হয়েছে বিকজ দুইটা দল এমনভাবে, একটা হচ্ছে যে ক্ষমতার জন্য লড়াইয়ে লিপ্ত ছিল, যে সত্যিকারভাবে একসঙ্গে কাজ করার যে একটা প্রবণতা, একসঙ্গে কাজ, এবং সেটা আমি দোষ দিব 2004 থেকেই, বিশেষ করে এই যে 21শে আগস্টের ঘটনার পর থেকে যে একটা তিক্ততা, একটা বৈরিতা, এটারই বিকাশ আমরা দেখেছি। যে হ্যাঁ, আগে ছিল, কিন্তু যার এর ফলেও 1991 1996 ট্রানজিশন তো হয়েছে পিসফুলি, 2001
সুতরাং আমরা দেখছি যে কিন্তু 2001-এর পর থেকে 2004-এর এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখছি যে এমন একটা তিক্ত পর্যায়ে চলে গেছে যার জন্যে আজকে বিএনপির এই দুর্দশা আমি বলবো। আর দুই একটা হচ্ছে যে বিএনপি কিন্তু পরিবর্তনমুখী একটা দল। জি, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে, আবার আসবো। আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে একটু আসছি যে আমি শুরুতে একটু বলেছিলাম যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং তার স্ত্রী জুবাইদা রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আদালত দিয়েছেন, এবং আজকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য। দলের নেতা হিসেবে আসলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আওয়ামী লীগের প্রধান কাজটা হচ্ছে শেখ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া আদালতের নির্দেশনা, আদালত নির্দেশ দিয়েছেন। আপনি তো আপনার মতো করে বলেছেন, এখন আপনি যদি আপনার মতো করে আমার উত্তর চান। না, আমি আমার কথা চাই না যে আদালতের নির্দেশনা। আপনি একটা প্রশ্ন করবেন, জি, আমার বলা যেতে বেশি হয়, মাঝখানে বলুন বেশি হয়ে যাচ্ছে। না না বলবেন, আপনি বলুন। কিন্তু কোনো অধিকার নাই যে আপনি এটা বাধাগ্রস্ত করার। না, আমি বাধাগ্রস্ত করছি না। উপস্থাপক হিসাবে আপনি একেবারে চরমভাবে ব্যর্থ। দলীয় লোক হিসাবে এখানে আসবেন, আলোচনা করবেন। না, আমি দলীয় কথা বলছি না, আপনি দলীয় বলুন। আদালত আমি বুঝি, আওয়ামী লীগ বুঝি, বিএনপি বুঝি, ৯৬,০০০ কোটি টাকার ব্যাপার আমি বুঝি শেয়ার বাজারে। বাংলাদেশ ব্যাংকের লুটপাট আমি বুঝি, বেসিক ব্যাংকের লুটপাট আমি বুঝি। না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এটা নয়। আমরা একটু আলোচনায় আসি। আমি যেটা বলছিলাম দল হিসাবে আপনার। আরে ভাই, তারেক রহমান সাহেবের কথা আপনি কেন ৯৬,০০০ কোটি টাকা কি কোর্ট বলছে নাকি যে যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেন? বাংলাদেশ ব্যাংক থেকে যারা টাকা চুরি করছে আমাদের ওই গভর্নর সাহেবের কি অ্যাকাউন্ট সিজ করতে বলছে? আপনি তারেক রহমানের সাহেবের প্রসঙ্গে চলে গেলেন। কম বেশি ৭.৫ লক্ষ হাজার কোটি টাকার ৯/০০-এর একটা ব্যাপার আছে বাংলাদেশে। একজনের কারো ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত হয়েছে এটা আমার জানা নাই। এই ক্রাইসিসটা হচ্ছে 1/11-এর ছদ্মবেশী সামরিক শাসনের মধ্য দিয়ে। যে সামরিক শাসনের ওই সময় ১২০০ কোটি টাকা সেই সময় সামরিক শাসকরা বিভিন্ন লোকের কাছ থেকে নিয়েছিল, ব্যবসায়ীদের কাছে নিয়েছিল। তাদের ব্যাংক অ্যাকাউন্ট কি এখন বন্ধ আছে? বন্ধ নাই তো। ওই ১২০০ কোটি টাকা ফেরতও দেওয়া হয়নি। বাংলাদেশের সব থেকে বড় ঘটনা হচ্ছে যেটা আপনার খুবই, সেই কোর্টের একেবারে ১ নম্বর ব্যক্তি প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়াতে কোনো চিফ জাস্টিস এইভাবে পালিয়ে যাচ্ছে, তাও আবার আমাদের দেশের মতো সংখ্যা লঘু এক শ্রেণীর একটি মানুষ, যাকে রক্ষা করার দায়িত্ব এবং যাকে প্রতিষ্ঠা দেওয়ার মানে ওখানে প্রতিষ্ঠা করার পরে প্রধানমন্ত্রী খুব গৌরব বোধ করেছিলেন। এবং আদতেও এই সংখ্যালঘু ব্যক্তির প্রথম ব্যক্তি যিনি প্রধান বিচারপতি, সেই দেশের আদালত যখন কথা বলে, সেই আদালতের কথা এবং কার্যক্রম এবং এগিয়ে যাওয়া, আর যাই হোক, এ নিয়ে স্বচ্ছতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে সেটা খুব মর্মান্তিক ঘটনা আমার কাছে মনে হয়। তারেক রহমানের থেকে বেশি যদি আমি খুশি হতাম এই কোর্ট যদি ৯৬,০০০ কোটি টাকা, ইব্রাহিম সাহেব যেটা বলেছিলেন যে এত বড় বড় রুই কাতলা আমি বলতে পারবো না, আমাদের সাবেক অর্থমন্ত্রী বলেছেন এত বড় বড় রুই কাতলা আমি তাদের নাম বলতে পারবো না। তো কোর্ট যদি সেই ক্ষমতাটা দেখাতো, তারপরে যদি তারেক রহমান সাহেবের কথা, মিসেস তারেকের কথা বলতেন, তাহলে সেটা আলোচনাটা ভালো হতো। এই লন্ডনের যেটা ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তারাই তো প্রথম জব্দের বিষয়টি পদক্ষেপটা তারাই নিয়েছে, তারপরে না কোর্টের আসছে। এই বিষয়টা লন্ডন থেকেই শুরু, এটা আমার জানা নেই। আমি একটু আফজাল হোসেন আপনার কাছে আসছি। গণমাধ্যমে আসছে, আমরা দেখেছি, সেই তথ্যটাই আপনাকে একটু জানালাম। আসলে শামসুজ্জামান দুদু যেটা বলেছিলেন যে আসলে তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্টের জব্দের যে আদালতের যে আদেশ, বলছেন যেটা আওয়ামী লীগের যেটা বলছিলেন সেই বক্তব্যে আমি আসছি যে আওয়ামী লীগের উপরেই দোষারোপ চাপানো হচ্ছে যে তারাই এটা করছেন, অন্য অ্যাকাউন্ট কিন্তু জব্দ করা হচ্ছে না, কারণ অনেক বড়। ঠিক আছে, আমি বুঝেছি। তো আজকে এই শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্যটার আমি কথা বলার আগে আজকে আমি এইমাত্র এসেছি, আমাদের দলের যৌথ সভা ছিল, উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের
কেন্দ্রীয় কমিটির, এবং সেই সভার শেষ লগ্নে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে দেশের মানুষ যখন একটু সুখের স্বপ্ন দেখে অথবা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তখন বিভিন্ন রকমের কথাবার্তা আসে এবং বিরুদ্ধবাদী যে কথাগুলো বলবে এগুলো ধর্তব্যের মধ্যে ধরতে হবে না, এবং আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা বাংলাদেশের মানুষকে একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে এই সকল কথার জবাব দেব, এবং সেটাই হলো আমাদের মূল এই মুহূর্তের আমাদের ভীষণ এবং লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে যখনই কোনো বিষয় আলোচনা হয় তখনই কিন্তু মানে ওই হলমার্ক, ওই সোনালী ব্যাংক, ওই শেয়ার বাজার, এই বিষয়গুলির সাথে বেগম খালেদা জিয়ার এই যে 4 কোটি টাকা অথবা এই যে তার যে এতিমের টাকা আত্মসাতের মামলা অথবা তাদের যে বিদেশে টাকা পাচার করেছিল যে তার বেগম খালেদা জিয়ার সন্তানরা, সেই টাকা বাংলাদেশে ফেরত এসেছে, এবং এই যে বিষয়গুলিকে তারা বলছে যে এখানে যেহেতু মানে শত শত কোটি টাকা হয়েছে সুতরাং 4 কোটি 5 কোটি এই টাকাটি এটা আসলে ধর্তব্যের বিষয় না, অপরাধ কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে যে এই অপরাধটি কিন্তু হয়েছে, তাই না? আর যেটা হয়েছে যে আমি সেটাই বলছি যে বড় অ্যামাউন্ট যেটা বলছেন সেটা তো যারা করেছে অথবা সেই অপরাধীরা কিন্তু আইন আদালতের আশ্রয় আছে। এর আগে বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছে, হ্যাঁ, 980 কোটি টাকা তিনি ব্যাংক থেকে লোপাট করেছে তার পরিবার। এই বিষয়গুলি যখন আসে তখন কিন্তু তারা এই কথাগুলো বলে এই অপরাধকে তারা একটু ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু স্বীকার করে নেয় প্রকারান্তরে যে এই অপরাধটি অপরাধ, কিন্তু যেহেতু এটা ছোট অপরাধ সুতরাং এটা কিন্তু সরকার উচিত না। আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা বিচারের সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে এবং অতীতে অপরাধ করে কেউ পার পায়নি, এবং 71-এ খুনি তাদের বাংলাদেশে বিচার হচ্ছে, 75-এ খুনিদের বিচার হচ্ছে, এবং বাংলাদেশে এই যে সামগ্রিকভাবে অর্থ কেলেঙ্কারি যারা করছে তারাও আজকে জেলের অভ্যন্তরে আছে। বিএনপির আমলে এগুলো হয় না। আর এই অর্থ ব্যাংকিং সেক্টরের যে আজকে ডিজিটাল বাংলাদেশ অথবা সারা পৃথিবীতে একটা বৈশ্বিক সমস্যা, এইটা কিন্তু দুদু ভাইরা ভুলে যাচ্ছে। বৈশ্বিক সমস্যা এই কারণে আপনি 26টা দেশের একটা মানে এই অর্থ পাচারের অথবা মানি লন্ডারিং অথবা এই যে হ্যাকিং করে যে টাকা বিদেশে চলে যাওয়া, এগুলো কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমরা সকলেই জানি, এবং সেখানে কিন্তু অনেক নিচে 25-26 নম্বর তালিকায় কিন্তু বাংলাদেশের স্থান, তাই না? সুতরাং তারা হয়তো বলতে পারে যে মালয়েশিয়ার টাকা পাচার হয় সুতরাং তারেক জিয়া যেটা পাচার করেছে এটাও জায়েজ, অথবা চীনের টাকা পাচার হয় তারেক জিয়া যেটা পাচার করেছে এটাও জায়েজ। সুতরাং এই জায়েজটা করার জন্য তারা কথাগুলো বলছে। আর যেটা হলো স্যার যে কথাগুলো দিয়ে শুরু করেছিলেন যে আসলে বাংলাদেশে, আমিও বিশ্বাস করি বাংলাদেশে রাজনৈতিকভাবে এই আলোচনা আসি। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, একটু যদি তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম পুষ্পন চৌধুরী। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আমি একজন ব্যবসা করি, এখন দেশে যে অবস্থা চলতেছে আমরা খুব শান্তি আছি, খুব শান্তি, কিন্তু এই যে ঘোলাটে মাঠ ঘোলাটে করার জন্য সরকার কি আসলে দেখা দেয় না? এই যে আইনশৃঙ্খলা আমাদের এত উন্নত আইনশৃঙ্খলা আমার জীবনে আমার বয়স চলা 50 বছর আমি দেখিনি। এত সুন্দর পরিচালনা দেশ, এত সুন্দর আমরা ব্যবসা করি। আগে আমাদের ব্যবসা করতাম মাসে 5 টাকা হরতাল থাকতো, প্রতি মাসে আমাদের। জি ধন্যবাদ আপনাকে। ওই প্রসঙ্গে আসবো, আমি একটু সুভাষদাকে এটা আসি যে আমি কিন্তু একটা লাইন দিয়ে শেষ করি না, স্যারের কথাটা পরে আলোচনা করব যে আসলে এই যে তারেকের স্ত্রী জুবাইদা এবং তার কন্যা জাইমা রহমান একটা আবেদন করেছে এবং যেটা বিভিন্ন পোর্টালে এসেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ ট্যাক্স অ্যাটর্নি জেনারেল তিনি জানিয়েছেন যে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় থাকা তারেক জিয়া এবং স্ত্রী কন্যা তারা জানিয়েছে যে তাদের দুইজনের নামে দেশে 7 মিলিয়ন পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 770 কোটি টাকার সম্পদ রয়েছে। এই টাকাটি যদি বিদেশে লন্ডনে বিনিয়োগ হয় তাহলে তারা সেই দেশটা লাভবান হবে, এইরকম একটি আবেদন করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকার তো চুপ করে বসে থাকতে পারে না। সুতরাং বাংলাদেশের কোনো নাগরিক ওখানে গিয়ে যদি এইরকম একটি ঘটনা ঘটায় সুতরাং তার তদন্ত হবে, তার বিচার হবে, সমস্ত কিছুতে হবে, এখানে তো দোষের কিছু নয়। যদি তারা এরকম ঘটনা না ঘটিয়ে থাকে তাহলে তো তাদের কোনো এ নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু বিষয়টা যেহেতু এসেছে সরকারের পক্ষ থেকে কোর্টের মাধ্যমে এটি একটি তদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই সরকারের কাছে সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য যাবে।
তাই না? এটাই তো বিষয়। আর স্যার যেটা বলছিলেন, যেটা আমি ওই প্রসঙ্গে আসি, এটা শেষ করে একটু সুভাষের কাছে সুবিধা যে বিষয়টা আমি দুদুভাইয়ের কথা, যে তারেক রহমান বিষয় বলেই কি আওয়ামী লীগ বেশি প্রায়োরিটি দিয়ে এটা দিচ্ছে, কিন্তু আরো হাজার হাজার কোটি টাকা যেটা বলছিলেন যে সেগুলো তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাহলে এখানেও কি রাজনীতি? আপনাকে ধন্যবাদ জানাই, এবং তার আগে আমি সবসময় যাকে ধন্যবাদ জানাই শামসুজ্জামান দুদু ভাই। দুদু ভাই হচ্ছেন, ছোটোবেলাতে ক্রিকেট খেলা খেলতাম তো, তিনি হচ্ছেন থমসন, লিলি, ইমরান খানের মতন বোলার। তিনি সবসময় ব্যাটসম্যানকে প্রথম 3টি বল দেন একেবারে বাউন্স বল, ব্যাটসম্যানকে ভরকে দেন, এবং ব্যাটসম্যান ওই সময় কখনো যদি হুক করতে যায় তাহলে সে আউট হয়ে যায়। তা খুব বিধ্বংসী বক্তা কিন্তু শামসুজ্জামান দুদু ভাই। এবং স্বাভাবিক কারণে আজকে আমরা যদি এই আলোচনাটা 2 ভাগে ভাগ করে নিই, আতর রহমান স্যার আর আমি দিয়ে থাকি, আর দুদু ভাই আর আফজাল ভাই আর একটা সাবজেক্ট নিয়ে থাকেন, সেটা একটা আমার কাছে মনে হয় ভালোই হবে। আমি স্যারের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি, রাজনীতির গতি এইটা কি একটু নিয়ে বলুক। আমি সেটা নিয়ে প্রসঙ্গে আসছি। সবসময় মনে রাখা দরকার, বিকাশমান অর্থনীতি যখন খুব আরো বিকশিত হয়, সমৃদ্ধির দিকে যায়, তখন অনেক কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। গত 10 বছরের আওয়ামী লীগ যে সরকার পরিচালনা করছে, তার সবকিছু যে যৌক্তিকভাবে এগোচ্ছে সেটা বলবার কিছু নেই, এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতির জায়গা আছে। কিন্তু আমি যখন নিজেরটা দেখব, তখন নিজের ভুলটা যেন দেখি। রবীন্দ্রনাথ বলছেন, সেই হচ্ছে মানুষ যে ক্ষুদ্রতম গণ্ডি থেকে বৃহত্তম গণ্ডির দিকে যায়, ভুলকে সংশোধন করে সামনের দিকে যায়। আমি কখনোই ভুলবো না বিএনপি বেগম খালেদা জিয়া জেলখানায় যাওয়ার আগে কেন তড়িঘড়ি করে তাদের গঠনতন্ত্র 7 নম্বর ধারা সংশোধন করলেন। যেখানে বিএনপির গঠনতন্ত্র ছিল, কোনো দুর্নীতিবাজ কিংবা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিংবা দণ্ডিত ব্যক্তি এই রাজনীতি করতে পারবে না। এটা ভালো দিক ছিল, বিএনপি এটা নিয়ে অহংকার করতে পারতো যে আমাদের গঠনতন্ত্রে এটা আছে। শুধুমাত্র তারা জেনেছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান থেকে শুরু করে এই মামলার সাথে তারেক রহমানের যে মানি লন্ডারিং মামলার সাথে নানানভাবে কিন্তু বিখ্যাত বিলেতি লয়ার তারা যুক্ত ছিলেন। ব্যারিস্টার টবি ক্যাডম্যান, তারপরে লর্ড ক্লাইভ, তারা যুক্ত ছিলেন। এটা বড় ফিরিস্তি। এবং এই মামলা আজকে না, বহু আগের থেকে তারেক রহমানের ছোট ভাইয়ের টাকা প্রায় 20,41,000 ডলার বাংলাদেশে ফেরত এসেছিল। তা টাকা যখন ফেরত এসেছে, তখন টাকার জায়গায় গিয়েছে, এটা জাস্টিফাইড। অর্থাৎ এটা নিয়ে আমি রাজনীতি তর্ক করতে পারবো যে আগে অনেক কিছু হয়েছে, এই সরকারের আমলে অনেক কিছু হচ্ছে, অর্থাৎ এটা কেন জাস্টিফাই হবে না, এটা তর্কের জন্য তর্ক করা যেতে পারে, এবং বাউন্স বল ঠুকে কুপকাত করা যেতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমি যে কথাটি বলি, স্যার যে প্রসঙ্গটা উল্লেখ করছে, আমি অল্প সময়ে শেষ করি। পৃথিবীতে রাজনীতির সবচেয়ে বড় গুণগত সৌন্দর্য হচ্ছে যে রাজনৈতিক সাংস্কৃতিক মনোবিদ্যা, পলিটিক্যাল কালচারাল সাইকোলজি। আর একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল কালচারাল নিউরো সায়েন্স। নতুন একটি তথ্য কিন্তু বাংলাদেশে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। এই নিউরো সায়েন্সের জায়গার থেকে আতর রহমান মতো পণ্ডিত ব্যক্তিরা যেন গবেষণা করেন, নিশ্চয় করছেন। আমাদের মনোজগতের পরিবর্তনটা কোথায় এসেছে? একটি দল দেশের রাজনীতি যদি একতরফা শব্দটি আসে, খুব দুঃখজনক। তাহলে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য খারাপ। বিএনপি যদি ক্রমশ ক্রিয়মান হয়ে যায়, তাহলে একা আওয়ামী লীগ তা সামলাতে পারবে না। কারণ সকল প্রকার খারাপ বস্তু, সকল প্রকার উচ্ছিষ্ট অংশ সব আওয়ামী লীগের উপরে ভর করবে। এটা তো বাস্তবতা, কিন্তু থেমে থাকবে না। বিএনপির পক্ষ থেকেও তো বলা হয় এটা, যে সরকার তো তাদের স্বাভাবিক যে কর্মসূচি পালন, স্বাভাবিক যে কর্মকাণ্ড, যে দল হিসেবে, বড় দল হিসেবে, সেটাও তো স্বাভাবিকভাবে পালন করতে পারছে না, বাধা দেয়, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে তারা। হ্যাঁ, হচ্ছে তো, হচ্ছে। এটাও কিন্তু আপনার ভাবতে হবে, কিন্তু গণতন্ত্রে এটাও তো ভাবতে হবে। এই যে ভারতবর্ষে রাজনীতি চর্চা করতে পারবে না, রাজনীতি তো এইটাই হচ্ছে আপনার সক্ষমতার ব্যাপার। শেখ হাসিনাকে যখন 11-র সময় যখন আটকে দেওয়া হলো, দেশে আসতে দেওয়া হবে না, এই ব্যাপার দিয়ে তৃতীয় মাত্রা কিন্তু ওই 2 দিন পরে কিন্তু আতর রহমান স্যার কিন্তু বক্তব্য দিয়েছেন। তখন শেখ হাসিনা একমাত্র সাহসী ব্যক্তি, তিনি বলেছিলেন আমি দেশে যাব, দেশে যে মামলা মোকাবেলা করব, আমি এটা প্রমাণ করব যে আমি কোনো রকম অন্যায় কাজ করিনি। এটা কিন্তু ভাবতে হবে। আর রাজনৈতিক সংস্কৃতির কথা বলছেন,
শেখ হাসিনা যখন 11-র সময় তিনি যখন গ্রেপ্তার হন তার দুদিন আগে অসুস্থ সাবিনা ইয়াসমিনকে ল্যাবরেটরি দেখতে গিয়েছিলেন, নিশ্চয়ই স্যার আপনার মনে আছে। তিনি সেখানে কেন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আপনি গণমাধ্যম কর্মীশন নিশ্চয় জানেন, যে তার দুদিন আগের দিন রাত্রে ইকবাল হাসান মাহমুদ টুকুর 2 সন্তানকে, নাবালক সন্তানকে গভীর রাত্রে 4-4টের সময় থানায় নিয়ে গিয়েছিল। এইটি তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। ইনি বলেছিলেন এটা কি মদের মূল্য পেয়েছেন। আমি যে কথাটি বলি, আপনার আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক সংস্কৃতি যদি বিপরীতমুখী ধরা হয় এটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি বিএনপি মনে করে আমি আওয়ামী বিনাশী হব, আপনি আওয়ামী বিরোধী হন, আওয়ামী বিনাশী হব, তাহলে কিন্তু বিএনপি তার নিজের প্রাণী যে কুরল যে মারে তার আজকে। আচ্ছা, গয়েশ্বরাই কি বলছেন? গয়েশ্বরাই আজকে বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা প্রকাশিত হয়েছে সেখানে কি বলছে? বেগম খালেদা জিয়া ব্যর্থতার কথা উল্লেখ করেছেন, বলেছেন তার আশপাশে কোনো সৎ কর্মঠ কোনো ভালো মানুষ তিনি রাখতে পারেননি। বাস্তবতা এটাই। অর্থাৎ বিএনপির নিজের দিকে দেখানো দরকার। দুদু ভাই আমাকে সমালোচনা না তো করবেনি, তার আগে তার নিজের দলের ভিতরে যে এরকম বিস্তৃত হয়ে আছে এটা কিন্তু দুদু ভাইদের কিন্তু ভাবা দরকার। কেন দুদু ভাইরা অনেক পথ পাড়ি দিয়েছেন, বিএনপির অনেকে হঠাৎ করে বিএনপির নেতা হয়েছেন। আমি একটু হঠাৎ করে নেতা আপনার কাছে এই বক্তব্য এই প্রসঙ্গে একটু সুভাষ আজকে একটু যোগ করি। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো দল সংস্থা না, এবং গত 10 বছরে আওয়ামী লীগের সমস্ত ব্যাপারে সমালোচনা করেছে। জি ধন্যবাদ দুদু ভাই। আপনার তারাই রিপোর্ট দিয়েছে যে তারেক রহমানের এই ঘটনাটি। ঠিক সুভাষ কি 1-11-কে সমালোচনা করলো কিনা আমি ঠিক বুঝতে পারলাম না, নাকি সমর্থন করলো? বিরোধিতা করছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে 1-11-র A to Z যদি আমি রাজনীতি বুঝে থাকি আর আতার রহমান স্যারের আমি ছাত্র হয়ে থাকি, এটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে A to Z পার্লামেন্টে, 2008-এর পার্লামেন্টে। আমি এটা দেওয়ার পরে, বমি খাওয়ার পরে আমি এটা মানে মেজে পরিষ্কার করেছি কিনা এটা বড় কথা। বমি আমি খেয়েছি, মেজে পরিষ্কার করছি কিনা এটা বড় কথা না। 111 স্বীকৃতি দিয়েছে, এটা আমার সরকার, আমার আন্দোলনের ফসল। কে বলেছেন? আজকের প্রধানমন্ত্রী বলেছেন। সেহেতু 1-11-র যা কিছু খারাপ, যা কিছু ভালো, যা কিছু ক্লেদাকর, সবকিছু আওয়ামী লীগের সৃষ্টি। একটি সামরিক শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের গণতন্ত্র হরণ যেই করে থাকো, এটা আওয়ামী লীগ তার সঙ্গে পরিকল্পনাকারী, যদি ওটা আমি স্বীকৃতি দিয়ে থাকি। 1, 2 হচ্ছে এখানে পরিষ্কার করে বলি, আমাদের তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারপারসন, আর ওই যে তার ওয়াইফের কথা বলছে, আরে তার ওয়াইফ তো ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, প্রথম মুসলিম এমপি তার দাদার, তাদের যে সম্পদের অধিকারী, ফখরুদ্দিনের পোলানা তো, তাদের যে বংশ মর্যাদা, এখন কেউ ব্রিটিশে গিয়ে পার্লামেন্ট সদস্য হচ্ছে না এমন না, 100 বছর আগে হয়ে গেছে ব্রিটিশ ভারতের পার্লামেন্ট সদস্য। সেই পরিবারের সে তারেক রহমান বিয়ে করেছে, এটা অপরাধ না তো? আর তারেক রহমানের বাংলাদেশের সর্বনিম্ন আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। বেকসুর, দুর্নীতির বাইরে। বদল কোথায়? পালিয়ে বাঁচছে, সে এখন দেশে নাই। চিফ জাস্টিস সুরেন্দ্রবাবুর যে অবস্থা, তারও একই অবস্থা। সে তো আইন আদালত, এই যে স্যার একটা 1 পার্টি ডেমোক্রেসি, শেখ সাহেবের এই বুকের ফাটা ছিল, আমি তাকে ধন্যবাদ দেব। সব দল বাতিল করে উনি বাকশাল করেছিলেন, বুকের পাটা ছিল, সব দল, নিজের দলও বাতিল করেছিলেন। একদলীয় সিস্টেম, ওটা খারাপ না ভালো ইতিহাস বিচার করবে, তিনি এই সাহসটা দেখেছেন। কিন্তু এখন বুকের পাটা নাই, বেনামের বাকশাল। বাংলাদেশের বলা হচ্ছে পার্লামেন্টের বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু শেখ হাসিনা তার পার্টির নেতৃবৃন্দ সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত বিএনপিকে গেলায়। বিরোধী দল বলতে বিএনপিকে বলছে, সার যে থেকে বলছে নেতৃত্বহারা। এই নেতৃত্বহারা পার্টির একটু দিশাহারা অবস্থা, দিশাহারা না, ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত যে এরা কখন ক্ষমতায় চলে আসে। ক্ষমতায় আসলে 7.5 লক্ষ হাজার কোটি টাকার তো হিসাব তখন চাবে। দিশাহারা, এই কথাটা বলা ঠিক হবে না। দিশাহারা না,
আমরা যেটা করেছি নেতৃত্ব এটা হারা। প্রমাণ হয়েছে। যেমন এই নির্বাচনে আমরা অংশগ্রহণকে প্রমাণ করেছি যে 2014 সালের নির্বাচন না করাটা যে কত উপযুক্ত ছিল, কত উপযুক্ত। অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বে ভালো কোনো নির্বাচন গণতান্ত্রিক ধারার স্বাভাবিকতা এটাতে সম্ভব না, এটা প্রমাণ হয়েছে। এই কথাটা বললাম, মানে আমি যেটা বলতে চাই যে বিএনপি পার্টি হিসেবে, এটা শামসুজ্জামান দুদু কিছু মনে না করে আমি বলতে চাই যে সুভাষ সিংহ যেটা বললেন যে নিউরো সায়েন্স, এটা নিউরো প্রবলেম হয়ে গেছে। এটা হলো নিউরোটিক যখন মানুষ হয় তখন একই রকম বোঝে, একই রকম চিন্তা ভাবে। এই যে বিএনপির চিন্তাধারার আমি কোনো পরিবর্তন দেখছি না, এটাই হচ্ছে যে গয়েশ্বর চন্দ্র রায় তার উদ্ধৃত করে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলে নির্ভীক, সৎ ও সাহসী লোক তৈরি করতে পারেননি এবং বলেছেন এই কারণে আমরা সংকট মোকাবিলা করতে ভয় পাচ্ছি আর সরকার প্যারোলে মুক্তি নিয়ে উস্কানি দেওয়ার মতো সাহস পাচ্ছে, তার বক্তব্য। এটা গয়েশ্বরচন্দ্র রায় এটা বলেছেন। জি, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। গয়েশ্বরচন্দ্র রায় এই কথা, আমি ওই গয়েশ্বরচন্দ্র রায়ের কথার সঙ্গে এক না, কারণ এখানে সৎ সাহসী অনেক ভালো পলিটিশিয়ান আছে, কিন্তু তারা কাজ করতে পারেনি। কারণ হচ্ছে যে এই যে শীর্ষ নেতৃত্বের যে ব্যর্থতা, এটা কিন্তু ঠিক। কারণ আমি 2014-তেও আমি জানি শামসুজ্জামান দুদু এটা স্বীকার করবে না, কিন্তু প্রতিটি ডিসিশন, যেমন আমরা বলি নেতৃত্বের প্রধান হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত এবং কৌশলী হওয়া, স্ট্র্যাটেজি। সেই জায়গাটাতে এইখানে কিন্তু বাই কম্পারিজন আওয়ামী লীগ আজকে অনেক বছর, 21 বছর তো ওরা স্বাধীন, ওরা তো ক্ষমতার বাইরে ছিল। আমি স্যারকে একটু বাধা দিয়ে বলি, স্যার তো রাষ্ট্রবিজ্ঞানী, আমি তার ছাত্র, এটা বলা ঠিক হবে কিনা জানি না। বিএনপির পতনটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের মধ্য দিয়ে না, সামরিক বাহিনী এবং তার পোষ্য দালাল সহযোগী ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা হরণ, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় বিএনপির পতন হয় নাই। একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে পতনটা হতো, তাহলে আমি নিউরো সায়েন্সের যে প্রসঙ্গটা আসছে, এখানে তো সম্পূর্ণ গ্লোবাল যে পলিটিক্সের যে, যেমন ভারত, সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতি, এখানে অনেক কিছু কিন্তু একাকার। ওই সময় যেটা আলোচনাগুলো আনি, সেই সময় সংবিধান স্থগিত করো, সেই আলোচনা যখন গুলো আসবে, সেই আলোচনাটা খুব স্বাভাবিক নাকি? আমি শেষ করে দিই, সেটাকে বৈধকরণ করা হয়েছে পার্লামেন্টে। তবে শুধু একটাই কথা, যে এই যে ডাইনামিক্স অফ পাওয়ার, আজকে যে দুনিয়া, আজকের যে বিশ্ব, সেখানে কি রাজনীতি শুধু ন্যাশনাল একটা পরিধির মধ্যে বা জাতীয় একটা পরিধির মধ্যে সীমাবদ্ধ নাকি? সেখানেও তো মানে আমরা দেখছি যে সেখানে কতটুকু স্বার্থ ব্যর্থ আমি এটা প্রমাণ করলাম না, হয়তো জনগণের সাপোর্ট বিএনপি। আমি একটু মানে ঐতিহাসিক সত্য যেটা বলি, যে স্যার ঠিকই বলেছেন যে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক একটা এখানে ব্যবস্থা হচ্ছে না। এটা তো আজকে না, আপনি দেখেন যুক্তফ্রন্টের নির্বাচন, সিটের হিসাব করে দেখেন প্রতিদ্বন্দ্বিতা একদম হয়নি। আবার দেখেন 70-এর নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা নাই। 73-এর নির্বাচন, মাত্র 7টা সিট 8টা সিট। এবং তারপরে অস্বাভাবিক পরিস্থিতি, বিশেষ করে সামরিক শাসন, এবং তার মধ্যে উপর থেকে একটা দল তৈরি করার মাধ্যমে সেই দলগুলো যখন বাংলাদেশে বিচরণ করেছে, তখন আমাদের অবস্থা একটু সংকটজনক অবস্থা হয়েছে। তারপরে স্বাভাবিক রাজনীতির যখন পরিস্থিতি আবার আসছে, তখন কিন্তু আমরা কিন্তু আবার পূর্ণাঙ্গভাবে আমরা কিন্তু একতরফা বলন যেটা, ওইভাবেই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করছি, সরকার পরিচালনা করছি। স্বাভাবিকভাবে স্যার যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, সেহেতু আমারও কিন্তু প্রশ্ন যে বাংলাদেশে এই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় একটা রাজনৈতিক দল, বঙ্গবন্ধু যেটাকে বলতেন প্রতিষ্ঠানের কিছু উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, আদর্শ থাকবে, এবং আওয়ামী লীগ সে প্রতিষ্ঠানগতভাবে বাংলাদেশে দীর্ঘ বছর, কয়েক দশকের পর দশক ধরে বিচরণ করছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা প্রতিষ্ঠান হিসাবে তারা কিন্তু এখানে সেইভাবে শিকড়টা বিস্তৃত করতে পারে না, কারণ রাজনীতির সংজ্ঞায় যেটা নাই, যে এই যে বিএনপি জাতীয়তাবাদী রাজনৈতিক দল, হ্যাঁ, তারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করে, অথবা শুরুটা করেছে, অথবা এইভাবে তারা বলতে চেষ্টা করে। আবার যখন তাদের সুযোগ হয়, তখন কিন্তু তাদের দলটা সাম্প্রদায়িক একটা তকমা তাদের লাগে। আবার যখন ক্ষমতায় যাওয়ার জন্য, যেটা তারা বাংলাদেশের রাজনীতির মাটি কোনোভাবেই মানতে পারে না, যে টেররিস্ট পন্থায় এই যে 14, 13, 14, 15 কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়, এটা বাংলাদেশের স্বাভাবিক কোনো রাজনৈতিক দল করতে পারে না। সেটাও তারা করছে। বিএনপির এই যে তাদের একটা চরিত্র, এই চরিত্রই তো বাংলাদেশের মানুষের কাছে
পরিষ্কার না, স্পষ্ট না। আমি মনে করি স্যার কিন্তু আমি মনে করি এটাও গবেষণা হওয়া উচিত যে আজকে এই রাজনৈতিক দলগুলোর চরিত্র এই কারণেই কিন্তু তারা মাটি মানুষের মধ্যে মানে তারা কিন্তু শিকড়টি করতে পারে না, এবং এই কারণে আজকে দেখেন আওয়ামী লীগ যদি এইরকম করে দীর্ঘদিন একেবারে মানে খুব প্রতাপের সাথে সরকার পরিচালনা করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এইরকম যুগান্তকারীদের নেতৃত্বের কারণে একটা উন্নতি অগ্রগতির ধারা দেশটাকে নিয়ে যায়, সেখানে যদি ওই রকম কেউ যদি তার পাশে না দাঁড়াতে পারে, সেই কষ্ট দুঃখ কারো থাকতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকে সেটা আমাদের কি করণীয় আছে, তাই না? একটা বিরতির পরে আমরা এ নিয়েও আলোচনা করতে চাই, এবং যে বিষয়টা যে বিএনপির 6 সংসদ তারা সংসদে যাবে কিনা এটা দুধবের কাছে একটু জানতে চাবো বিরতির পর। দর্শক, গণতন্ত্রে একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত গণতন্ত্রে। দর্শক, দেখছেন নিউজ 24, সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ঠিক বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটু বলেছিলাম যে বিএনপির যে নির্বাচিতরা যে 6 জন আছেন, সম্প্রতি যে খবর গণমাধ্যমে এসেছে যে তারা বলছেন যে এলাকার চাপ রয়েছে, তারা সংসদে যেতে চান কিন্তু দলের সিদ্ধান্তের অপেক্ষায়। আসলে দল কি সিদ্ধান্ত দিচ্ছে? কারণ যে খবরটা এসেছে যে এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির বিষয়টা হয়তো জড়িত, এরকমও কথা বলা হচ্ছে, একটু যদি স্পষ্ট করেন। আসলে তারা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেনি, তারা একটা দলের মার্কা, একটা দলের সাইনবোর্ড এবং একটা মনোনয়নের ভিত্তিতে তারা জয়লাভ করেছে। দল যখন সিদ্ধান্ত গ্রহণ করবে পার্লামেন্টে যাবে অথবা যাবে না, তখন তাদের বিষয়টি আসবে। কিন্তু দল যদি সিদ্ধান্ত নেয় প্রথমে নির্বাচনের যেদিন হচ্ছে তারপরেই কিন্তু ঘোষণা করেছে এই নির্বাচন যথাযথ না, এটা কোনো নির্বাচনই হয়নি, সেহেতু এখানে নির্বাচনে যখন আমরা অ্যাকসেপ্ট করছি না, সেখানে শপথটা নেওয়া তো প্রসঙ্গ ওঠে না। মানে 90 ডেজের মধ্যে শপথ নিতে হবে, এটা সাংবিধানিক বিষয়। তো 90 ডেজের প্রথম দিনই তো আমরা বলে দিছি এই নির্বাচন, এই পার্লামেন্ট, শপথ, এটা আমরা কিন্তু বলে দিছি। সম্প্রতি যেটা দুটো জিনিস সরকার যুক্ত করেছে রাজনীতির অঙ্গনে, সেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে, একটি হচ্ছে প্যারোল আর একটি হচ্ছে শপথ। অর্থাৎ বেগম জিয়া যদি প্যারোল করে তাহলে তাকে আমরা মুক্তি দেব, যদি তিনি কি বলে প্যারোল চান। দুনিয়ার কোনো জায়গায় চাই নাই, তার পরিবার, তিনি, পার্টি প্যারোল চায় নাই, কিন্তু এটা মন্ত্রী থেকে শুরু করে মানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই এই কথাটা, তিনি তো অনেক আগে নাকচ করেছেন। প্যারোলের আমাদের ইতিহাস আছে, 70-তে শেখ মুজিবুর রহমান সাহেব প্যারোলে মুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে গিয়েছিলেন। শেখ হাসিনা চিকিৎসার জন্য প্যারোল নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। বিএনপি থেকে কেউ কোনো নেতা কখনো প্যারোল নিয়ে যায়নি, আওয়ামী লীগের আছে, যে কোনো কারণে হোক তারা এটা করেছে। আমরা এটা বাতিল করেছি। দুই হচ্ছে এক কথা, দুই হচ্ছে শপথ নেবে কিনা, শপথ হবে যে জনগণের যে চাপ, আমরা এটা তো নির্বাচন বলছি না, এখানে জনগণের এবং ওখানকার ঠাকুরগাঁর যিনি বলেছেন, ঠাকুরগাঁর জনগণ বলেছেন দলীয় সিদ্ধান্তটা মুখ্য, জনগণই বলছে দলীয় সিদ্ধান্তটা। আমি পার্লামেন্টের বিরুদ্ধে না, কিন্তু কার্ল মার্কসের সেই পার্লামেন্ট সম্বন্ধে যে ঐতিহাসিক মন্তব্য করেন, শুয়ারের পার্লামেন্ট, শুয়ারের খোয়ার, উনি ওনার দৃষ্টিভঙ্গি নিয়ে কার্ল মার্কস বলেছেন। আর এখানে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দুর্নীতিবাজরা এই পার্লামেন্টে ঢুকেছে। এই পার্লামেন্ট যদি সমৃদ্ধ হয়, বাংলাদেশের রাজনীতি বিপন্ন হবে। আমি একটু সুভাষ সিংহ আপনার কাছে আসছি, যেটা বলছে যে প্যারোল এবং এই নির্বাচিতদের শপথ এটাকে কোনোভাবে সংযুক্ত করার যে বিষয়টি তুলে ধরছে। বাঙালি জাতি যাকে বঙ্গমাতা বলে, বেগম মুজিব, ফজলাত মুজিব, তার সে বক্তব্যগুলো আছে কিন্তু, যে শেখ মুজিব যদি প্যারোলে যায় তাহলে আমি বটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। অর্থাৎ দুদুভাই যদি রাজনীতি বিজ্ঞানের ছাত্র হয়ে আপনার শিক্ষকের পাশে বসে এই তথ্যগুলো দেন, তাহলে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই জন্যই বলি উনি গিয়েছিলেন, এটা হলো বাস্তব। না না না, উনি প্যারোল উনি বটি দেখেন, উনি প্যারোল নিয়ে যাননি, উনি প্যারোলে গেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি বলছি তো, আমি চ্যালেঞ্জ রাজনীতি বিজ্ঞানের শিক্ষক হয়ে বসে আছেন, আপনার শিক্ষক পাশে বসে আছেন। আমি বলছি আপনাকে, বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো প্যারোলে মুক্তি নিয়ে যাননি। জামিন নিয়ে গেছে,
তারেক না, রহমান প্যারোলে গেছেন। প্যারোলে যান, প্যারোলে গেছেন। উনি গেছেন জামিনে। ওরে বলুন, প্যারোলে গেছেন। না, আমি না, আবারও এটা উত্তর প্যারোলে দিচ্ছি। যান। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মতন রাজনীতির যারা জ্যেষ্ঠ মানুষ তাদের কাছ থেকে শিখবার। আপনারা আমাদেরকে সঠিক শিক্ষা দেবেন এটাই আমি আশা করি। আমি দু একটি কথা বলি। এই যে 11 সরকার নিয়ে যে অনেক কথাগুলো বলা হয়, 11 সরকার এসে প্রথম গ্রেপ্তার করলো কাটে 16ই জুলাই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যদি 11 সরকার যদি আওয়ামী লীগের পক্ষের সরকার হয়, তাহলে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের, অর্থাৎ সেই যদি আমি হিসাব করে দেখি 49 দিন আগে কিন্তু আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাকে গ্রেপ্তার করে কি নিষ্ঠুর নির্যাতনটা করা হয়েছিল সেটা আমি আজকে আর বিস্তৃত বর্ণনা করছি। স্যার যে বললেন, যেহেতু রাজনীতি বিজ্ঞানের শিক্ষক আছেন, পলিটিক্যাল কালচারাল সাইকোলজির কথা, যে নিউরোসায়েন্সের কথা আমি বললাম, আপনি দেখেন একটি রাজনৈতিক দল স্বাধীনতার কথা বলে 6 দফা দিবস পালন করে না। একটি রাজনৈতিক দল এপ্রিল মাস 10 এপ্রিল গেল, 17 এপ্রিল গেল, তারা কিন্তু কোনো এটাকে পালন করেনি, এটা বিবৃতি বন্ধ দেয়নি। আপনি রাজনৈতিক সংস্কৃতির বাইরে যে, দেশের বাইরে যে বাংলাদেশের রাজনীতি করবেন, এটা করতে পারবেন না। যে যুদ্ধাপরাধীদের মানুষ ঘৃণা করছে নতুন প্রজন্ম, সেই যুদ্ধাপরাধীদেরকে এখনো আপনি জাস্টিফাই করছেন, আপনি সেই ভয়ঙ্কর দত্তকে ঘাড়ে নিয়ে আসছেন। অর্থাৎ রাজনীতির সংকট কিন্তু বিএনপির ভিতরে, আর এই সংকটের আগুনে আওয়ামী লীগের উপরে কিন্তু ঝাপটাটা আসছে। আমি একটু আফজাল হোসেন আপনার কাছে আসতে যাচ্ছি। যেটা বলা হয়, যেটা এই যে নির্বাচিতদের শপথের বিষয়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগ থেকেও একটি কাজ করা হচ্ছে যে যারা যাতে শপথ নিতে যান, বলা হচ্ছে আওয়ামী লীগের। না, আওয়ামী লীগের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কিন্তু বলা হচ্ছে এবং গণমাধ্যমে কিন্তু সেরকম খবর আসছে। গণমাধ্যমের বিষয়টা আমি বলছি, তবে আমি যেটা মনে করি, তাদের যারা এমপি তারা শপথ নেওয়ার জন্য উদ্গ্রীব, এবং তাদের কোনো যুক্তিতে তারা বাধা দিতে পারছে না। শুধু তারা এখন ঠেকানোর চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়ায় তাদের শপথটা বৈধ কিনা এইটা বলে তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু তারা আওয়ামী লীগের সংশ্লিষ্ট কোনো নাই, কোনো কিছু কাজ করছে না। না, এর সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কিছু নাই। আমি যেটা মনে করি যে ওই যে কথাটা বললাম যে প্যানেলের বিষয়টা বলছিলেন, আমি অন্য প্রসঙ্গে একটু কথা বলি, যে ওই যে বললাম না, বিএনপি অথবা বিএনপির নেতা তারা কখন কোন লাইনে কথা বলে বলা যাবে না। এই তারা একটা জাতীয়তাবাদী দল হিসেবে বলে, আমি বললাম আপনার টেররিস্ট দল হিসেবে তারা ভূমিকা রাখছে, আবার এই মুহূর্তে কার্ল মার্ক্সের সংজ্ঞা দিয়ে তারা বলছে যে এটা পার্লামেন্ট শুয়োরের খোয়ার। তবে আমি খুবই আমি ভালো লাগছে এই কারণে, এই বছরের পার্লামেন্টটা কোনো যুদ্ধাপরাধী, সুভাষ সিংহ যেটা বলছে, এইরকম পার্লামেন্ট অপবিত্র হয় না, অথবা ওই যে শুয়োর বলতে যাদের বুঝায় তারা অন্ততপক্ষে এই পার্লামেন্টে নাই। সুতরাং শুয়োর মুক্ত পার্লামেন্ট কিন্তু এবার। এবং আমি যারা বিএনপিতে জ্ঞানী ব্যক্তি হিসেবে, ত্যাগী ব্যক্তি হিসেবে পরিচিত, তারেক রহমান লন্ডনে বসে একজনকে নমিনেশন দিয়েছে। আমি একটু স্যার আপনার কাছে আসছি, শেষের বক্তব্য, অনেক বক্তব্য আসলে আরেকটা জিনিস আমি এক লাইনে বলি, যে ওনারা বললেন যে এই যে বিএনপির মহাসচিব প্যারোলের কথা কেউ নাকি শুনলে আমাদের দল থেকে বলছে, কিন্তু বিএনপির মহাসচিব কেন বললো যে এটা তার পরিবারের সিদ্ধান্ত? আমি একটু স্যারের বক্তব্য দিয়ে শেষ করতে চাই আজকে। উনি উপদেশ দিতে পারেন। আমি স্যার আপনার বক্তব্য যে আসলে তাহলে সংকটের শেষ কোথায়, এই যে যেটা নেত্রী বেগম খালেদা আমার একেবারে শেষ একেবারে সংক্ষেপে স্যার। প্রথমে আমি যেটা বলতে চাই, এই যে 12 বছর ধরে শুনছি দুইটা দল একইভাবে সমান্তরালভাবে দুই ধরনের ডিসকোর্স বলে যাচ্ছে, অথচ একসঙ্গে হচ্ছে না। এটি কিন্তু বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এবং ডেমোক্রেটিক চ্যালেঞ্জ। সুতরাং এটা একটা যেমন, আর এখন আরও দূরে চলে যাচ্ছে। যেমন যত যাই বলুক, বিএনপিকে এই জন্য অনেক পরিবর্তন আনতে হবে, কিন্তু এটা একটা এমন একটা দল, এটাকে পরিবর্তন করা এত দুঃসহ এবং এত কষ্টকর, এবং কিন্তু এই দল যদি পরিবর্তিত না হয়, ট্রান্সফর্ম না হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটাও। অনেক ধন্যবাদ ডক্টর আতাউর রহমান, শামসুজ্জামান দুদু, আফজাল হোসেন এবং সুভাষ সিংহ রায়, চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জনতন্ত্র গণতন্ত্র এখানে শেষ করছি।